হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে না। তাকে বলতে শোনা যায়, আমাদের অফিসারদের প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হবে, তা কল্পনা করতেও আমার কষ্ট হয়। যে কোনো মানুষকে গ্রেফতার করা যাবে, আইনের দৃষ্টিতে পুলিশ, অপুলিশ, আর্মি, সিভিলিয়ান বলে কোনো জিনিস নেই। অ্যারেস্টিং অথরিটি ডেফিনেট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে হচ্ছে পুলিশ। না, আর্মির হাতে গ্রেপ্তারের ক্ষমতা নেই। যেটা যখনই গ্রেপ্তার দেখানো হবে, গ্রেপ্তার করা হবে, তখন থেকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই তাকে আদালতে প্রডিউস করতে হবে। নানান মহল থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রতি কঠিন বার্তা। দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী একটি গর্বের জায়গা, যারা বাংলাদেশকে তিল তিল করে পাহারা দিয়ে রাখছেন এবং বাংলাদেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দিচ্ছেন। সেই সেনাবাহিনীকে নিয়ে যখন এমন মন্তব্য শোনা যায় এবং সেই সেনাবাহিনীর উপর যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তখন সেটি খুবই দুঃখজনক এবং হতাশাগ্রস্ত। বাংলাদেশের মানুষ আসলেই হতাশাগ্রস্ত হয়ে গিয়েছে। সেনাবাহিনীর কাছ থেকে কখনো তারা এটা আশা করেনি। কেন সেনাবাহিনী এই কাজ করতে গেল? কেন সেনাবাহিনী তাদের যে মর্যাদা ছিল সেটিকে অক্ষুণ্ণ না রেখে তারা কলঙ্কিত করলো? দর্শক, কিছু কতিপয় টাকার লোভী সেনা কর্মকর্তার কারণে আজকে পুরো সেনাবাহিনীর বদনাম ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। আসলে কি কারণে, কেনই বা এই পরিস্থিতির শিকার হলো, বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে গুম খুনের মামলার আসামিরা কোথায় থাকবেন সেই সিদ্ধান্ত ট্রাইব্যুনাল নেবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশ সেনাবাহিনী গুমের 2 মামলায় শেখ হাসিনা ও সামরিক কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর শনিবার সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। জানানো হয়, অভিযুক্ত 15 জন রয়েছে সেনা হেফাজতে, 1 জন আত্মগোপনে। যে 15 জন চাকরিরত আছেন, এর ভিতরে 10 জনই রেসপন্স করেছেন। পরদিন রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে। এটি বাসার রোডের উত্তর দিকে MES বিল্ডিং নম্বর 54। এদিকে চিফ প্রসিকিউটর জানান, আসামিরা সাবজেল নাকি অন্য কোনো কারাগারে থাকবে তা ঠিক করবেন ট্রাইব্যুনাল। কোন জায়গাকে কারাগার করা হচ্ছে এইটা প্রসিকিউশনের বা তদন্ত সংস্থার আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আইন অনুযায়ী কাজটা করতে হবে, যে আসামিকে গ্রেপ্তার যদি করা হয়, করা মাত্রই উইদিন 24 আওয়ার্স তাকে আদালতে আনতে হবে। এদিন শেখ হাসিনার মামলায় দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে তুলে ধরা হয় যুক্তিতর্ক। 29 জুলাই প্রধানমন্ত্রী দপ্তরের ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের সঙ্গে হাসিনার কথোপকথনের একটি রেকর্ডিং শোনানো হয়, যেখানে আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। গণভবনে 4 আগস্ট শেখ হাসিনাকে বারবার বলার চেষ্টা করেছিল যে সেনাবাহিনী যদি গুলি করে কিছু সংখ্যক মানুষ মেরে ফেলে, তাহলে বিক্ষোভ বন্ধ হয়ে যাবে। মঙ্গলবার এই মামলায় ফের যুক্তিতর্ক উপস্থাপন হবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে। 5 আগস্টের বিকালবেলায় গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হোসেন নামে একটা তরুণ, যে পুলিশের নির্বিচার গুলিবর্ষণের পরে গলির মধ্যে পালিয়ে গিয়েছিল, সেখান থেকে ধরে এনে তাকে সারাউন্ড করে পুলিশ সদস্যরা পিঠের মাঝখানে রাইফেলটা ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করে। শুধু হত্যাই করে না, তার কয়েক মুহূর্তের মধ্যেই আহত এবং জীবিত সেই ছেলেটিকে টেনে হিস্ট্রি অমানবিক পদ্ধতিতে গলির মধ্যে নিয়ে যায় এবং তারপর থেকে তাকে আর কখনো পাওয়া যায়নি। সেই তত্তাজা তরুণ ছেলেটিকে পরবর্তীতে তদন্ত সংস্থা জানতে পারে যে তাকে একটি গাড়িতে করে মধ্যরাতে তার মৃতদেহ কড্ডা নদীতে গিয়ে ব্রিজ থেকে ফেলে দিয়ে গুম করে দেওয়া হয়, যেটা উদ্ধার করার জন্য তদন্ত সংস্থা ডুবুরি নামিয়ে নদীতে চেষ্টা করেছে, কিন্তু 1 বছর পরে হওয়ার কারণে, নদীতে প্রবল স্রোত থাকার কারণে সেটার কোনো রিমেইনিং আমরা উদ্ধার করতে পারিনি। কিন্তু তাকে যে হত্যার যে চিত্র, কোনো রকম উস্কানি ছাড়া সিভিলিয়ান পপুলেশনকে এরকম ধরে নিয়ে এসে নিষ্ঠুরভাবে হত্যা করার যে কালচার পুলিশ অনুসরণ করেছে জুলাই আগস্টে, সেই নিষ্ঠুরতার একটা মাত্রা আমরা তুলে ধরেছি। ইনহিউম্যান অ্যাক্ট হিসাবে তাদের এই নিষ্ঠুরতার প্রমাণ আমরা তুলে ধরেছি। এবং এই সব কিছু শুধুমাত্র হৃদয়ের ক্ষেত্রেই নয়, আশুলিয়াতে জীবিত মানুষকে পুড়িয়ে হত্যা করার দৃশ্য দেখেছি, মৃতদেহগুলোকে পুড়িয়ে ফেলার দৃশ্য দেখেছি, হাসপাতালে চিকিৎসা করতে বাধা দেওয়ার দৃশ্য দেখেছি, চিকিৎসা না করে ফেলে রাখার জন্য নির্দেশের কথা আমরা জেনেছি, রিলিজ করে বাইরে গিয়ে যাতে ট্রিটমেন্ট নিতে না পারে সেজন্য আটকে রাখার যে কালচার, সেটাও আমরা দেখেছি। যতগুলো অমানবিকতা সম্ভব
সবকিছুই জুলাই আগস্টে এই ছাত্র জনতার উপরে এই আসামিরা সংগঠিত করেছিল, সেই বিষয়গুলো আমরা আদালতে তুলে ধরি। যে কোনো মানুষকেই গ্রেপ্তার করা যাবে। আইনের দৃষ্টিতে পুলিশ, অপুলিশ, আর্মি, সিভিলিয়ান বলে কোনো জিনিস নেই। আইনে হচ্ছে একজন ব্যক্তি, নাগরিক, একটা মানুষ। আইন সবসময় ব্যক্তিকে বিবেচনা করবে। সেই ব্যক্তির গায়ে কত দামি পোশাক আছে অথবা সে বস্ত্রহীন কিনা এটা আইন দেখবে না। আইন দেখবে কেবলমাত্র মানুষ, এবং প্রত্যেক মানুষ আইনের দৃষ্টিতে সমান। এখানে কারো উঁচু মর্যাদা, কারো নিচু মর্যাদা, কাউকে ইল ট্রিটমেন্ট দেওয়া, কার জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার সুযোগ এখানে নেই। সবসময় আইনের, আমাদের কনস্টিটিউশনের অর্থাৎ আইনের শাসনের মূল কথাই হচ্ছে আইনের দৃষ্টিতে প্রত্যেক মানুষ সমান। সুতরাং বাংলাদেশের একজন বস্ত্রহীন রাস্তায় বাস করা মানুষের যেমন যার অধিকার যতটুকু, ঠিক একইভাবে কেউ যদি ইউনিফর্ম থাকেন, কেউ যদি আরো দামি পোশাক পরিহিত থাকেন, তার মর্যাদাও সেই। সবাইকে আইনের কাছে আসতে হবে। অ্যারেস্টিং অথরিটি ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে হচ্ছে পুলিশ। থ্যাংক ইউ। না, আর্মির হাতে গ্রেপ্তারের ক্ষমতা নেই, যেটা এইটা বিভ্রান্তির সুযোগ নেই। এই আদেশটা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে। তারা কিন্তু গ্রেপ্তার করবেন না। তারা অবহিত থাকার অর্থ হচ্ছে যখন পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করতে যাবেন, তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে পারবেন। সুতরাং অ্যারেস্টিং এর পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারণে। তাদের হেফাজতে থাকলে তারা যখন মানে ঘোষণা দিচ্ছে তাদের হেফাজতে আছে, তাহলে এই হেফাজতে থাকার ব্যাখ্যাটা কি? এইটা নিয়ে আমি খুব কম কথা বলবো। যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার দেখানো না হয়েছে, যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে 24 ঘন্টা তাকে কোর্টে আনতে হবে। কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান, তাহলে তার ক্ষেত্রে ওই 24 ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। যখনই গ্রেপ্তার দেখানো হবে, গ্রেপ্তার করা হবে, তখন থেকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই তাকে আদালতে প্রেরণ। আপনারা সকলেই জানেন সেনাবাহিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে কি তাদেরকে সাধারণ জেলখানার ভিতরেই রাখা হবে? সাধারণ আদালতেই কি তাদের বিচার হবে? না, এর জন্য সেনা নিবাসে একটি জেলখানা, অস্থায়ী একটি কার্যালয়ে একটি অস্থায়ী জেলখানা তৈরি করা হয়েছে, যেখানে থাকবে সেনা কর্মকর্তাগণ। যে কজন সেনা কর্মকর্তা এই বিচার বিভাগের অর্থাৎ বিচার রায় কার্যকর না হবে ততদিন পর্যন্ত তারা এখানেই থাকবে। সাধারণ জনগণকে যেভাবে জেলের ভিতরে ভরা হয় সেই জেলে তাদেরকে পাঠানো হবে না। সেনানিবাসেই তাদের জন্য একটি অস্থায়ী জেলখানা তৈরি করে সেখানে রাখা হবে, এমনটি জানানো হচ্ছে। তো দর্শক, মোট কথা হচ্ছে যে এমনটি কেন হলো? বাংলাদেশ সেনাবাহিনী এত গর্বের একটি জায়গা, সেখানে এরকমের আজকে যেই মানে একটি কালিমা লেপন করা হলো, এর দায়ভার কে নেবে? দর্শক, দেখলেন তো, আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আর একরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আবারও বলে রাখছি, যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।